বিষ্ণুপুরের মতো কালনাকেও বলা হয় মন্দিরের শহর। কালনায় গিয়ে পৌঁছালে বুঝতে পারবেন যে এটা একটুও বাড়িয়ে বলা নয়, বরং কালনাকে বলা উচিত ঐতিহাসিক মন্দিরের শহর। ভাগীরথীর তীর ঘেঁষে পূর্ব বর্ধমানের এই শহরটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র মন্দির আর তাদের ইতিবৃত্ত। কলকাতা থেকে নিজের গাড়িতে আসার জন্য ডানকুনি থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে প্রথমেই পৌঁছতে হবে গুড়াপ। সেখান থেকে ডান দিকে বইচি হয়ে সরাসরি আপনারা পৌঁছে যেতে পারবেন অম্বিকা কালনায়। এছাড়াও শিয়ালদা এবং হাওড়া ডিভিশনের কাটোয়াগামী যে কোনো ট্রেনে উঠেই আপনারা পৌঁছে যাবেন অম্বিকা কালনায়। এই শহরে পৌঁছলে মনে হবে এক ধাক্কায় বেশ কয়েকশো বছর পিছিয়ে গেছেন আপনারা। টেরাকোটা স্থাপত্য ছাড়াও প্রাচীন বাংলার এক বিখ্যাত জনপদ এই কালনা শহর। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরও একটা নতুন ব্লগে। আজকে আমরা ঘুরিয়ে দেখব কালনা। এবং আপনারা জানেন যে অম্বিকা মায়ের নাম থেকে এই কালনা শহরের অপর নাম অম্বিকা কালনা। আরও একটা কারণে কালনা ভীষণ প্রসিদ্ধ, সেটা হচ্ছে এই শহরটির প্রচুর এখানে মন্দির আপনারা দেখতে পাবেন, যে কারণে এটাকে মন্দির নগরী হিসেবেও মানুষ কিন্তু বলে থাকে। তো এই কালনা শহরে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে চেষ্টা করব সবগুলো ঘুরে দেখার। তো আমরা প্রথমেই যেটা শুরু করব সেটা হচ্ছে রাজবাড়ি প্রাঙ্গণ যেটা রয়েছে, সেই রাজবাড়ি প্রাঙ্গণে যে বিখ্যাত 108টি শিব মন্দির সেখান থেকে। তো চলুন কার কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের এই ব্লগ। 1809 খ্রিস্টাব্দে তেজচন্দ্র বাহাদুর মূলত যে ক্ষমতা হস্তান্তর হয়েছিল বিষ্ণুপুর রাজপরিবারের থেকে, সেইটা উদযাপন করার জন্য এই 108টি শিব মন্দির তৈরি করেন। এবং বৃত্তাকারের যে দুটি আর কি মানে শিব মন্দিরগুলো রয়েছে একেবারে আইডেন্টিক্যাল। বাইরের বৃত্তে রয়েছে 74টি, ভেতরে 34টি। এবং ভেতরের যে 34টি সেটির প্রত্যেক কটা শিব মূর্তি কিন্তু হোয়াইট কালারের, আর বাইরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কিন্তু অল্টারনেট, কোনোটা মানে একটা সাদা এবং একটা কালো এইভাবে। তো এই পুরো চত্বরটা ঘুরে দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। কেমন লাগছে আপনাদের এই কালনা শহরের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আরও অনেক কিছু দেখা বাকি রয়েছে। এখান থেকে আমরা যাব রাজবাড়ি কমপ্লেক্সে, ঠিক এর উল্টো দিকেই। একত্রে এই 108টা শিব মন্দিরের নাম নবকৈলাস। বলা হয় ভেতরের বৃত্তের মাঝখানে যে পাতকুয়াটি রয়েছে তার সামনে দাঁড়ালে সবকটি মন্দির একসাথে দেখতে পাওয়া যায়। এবার আমরা প্রবেশ করতে চলেছি রাজবাড়ি ক্যাম্পাসে। রাজবাড়ি চত্বরে প্রবেশ করার সাথে সাথেই ডান হাতে এই জাতীয় পতাকাটিকে দেখলে অবশ্যই মন ভালো হয়ে যায়। আর বাঁ হাতে আপনাদের চোখে পড়বে রাজবাড়ির কামানটি। এর থেকে দুপা দূরেই রয়েছে প্রতাপেশ্বর মন্দির। 1849 সালে বর্ধমানের রাজা প্রতাপচাঁদ তার স্ত্রী পেয়ারী কুমারী দেবীর জন্য এই মন্দিরটি তৈরি করেছিলেন। বাকি মন্দিরগুলোর তুলনায় বেশি দিনের পুরনো নয় বলে এর কাজগুলো এখনও স্পষ্ট। গৌরনীতায়ের লীলা থেকে শুরু করে রামের অভিষেক, রাবণবধ, মহিষাসুর মর্দিনী দুর্গা, রাধাকৃষ্ণের মিলন, একের পর এক পৌরাণিক কাহিনী মূর্তি হয়ে গেঁথে রয়েছে মন্দিরের দেওয়ালে। এবং মন্দিরের গর্ভগৃহে অবস্থান করছেন দেবাদিদেব মহাদেব। প্রতাপেশ্বর মন্দির থেকে সামনে গেলেই দেখতে পাবেন রাসমঞ্চ। এই রাসমঞ্চটির মাঝখানে একটি গম্বুজ আর বাকি ছাদ পুরোটাই খোলা। ইসলামিক স্থাপত্যের একটা প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। রাসমঞ্চ থেকে খানিকটা এগিয়ে উঁচু পাঁচিলে ঘেরা লালজিউয়ের মন্দির। মন্দিরে প্রবেশের মুখেই দেখতে পারবেন নবনির্মিত একটি পালকি। এছাড়াও রয়েছে কাঠ দ্বারা তৈরি সিলিংয়ের অবশিষ্ট অংশ। ঠাকুর দালানে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পারবেন গিরি গোবর্ধন মন্দির, যা দাক্ষিণাত্যের মন্দির শৈলীতে তৈরি করা হয়েছিল। মূল মন্দিরের সামনেই রয়েছে 4 চালা বিশিষ্ট এই নাট মন্দিরটি, আর তার সামনেই বিরাজ করছেন রাধা মাধবের মূর্তি। লালজিউয়ের মন্দিরে টেরাকোটার কাজ দেখবার মতো। সুউচ্চ এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ আজও অমলিন। এখানে দেখতে পাওয়া যায় বিভিন্ন মুনি ঋষি এবং দেবদেবীদের মূর্তি। তার পাশাপাশি দেখতে পাওয়া যায় যুদ্ধ বিগ্রহের মূর্তিও। সারা ভারতবর্ষে মাত্র 5টি যে পঞ্চবিংশতি চূড় বিশিষ্ট মন্দির রয়েছে তার মধ্যে এটি অন্যতম। প্রত্যেকটি চূড়াই সামনের থেকে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। এখান থেকে বেরিয়েই দেখে নিতে পারেন পঞ্চরত্ন মন্দির। মূলত 5টি 8 চালা মন্দির একই সারিতে বিদ্যমান, আর ভিতরে অবস্থান করছেন দেবাদিদেব মহাদেব। পাশেই দেখতে পাবেন কৃষ্ণচন্দ্রজিউর মন্দির। কৃষ্ণচন্দ্রজিউর মন্দিরের সামনের 3 স্তম্ভ বিশিষ্ট প্রবেশপথ, যাকে বলা হয় জগমোহন। এর সাথেই অবস্থান করছে একটি 8 চালা মন্দির, যার নাম বিজয় বৈদ্যনাথ মন্দির। এর ভিতরে অবস্থান করছেন দেবাদিদেব মহাদেব।
বাংলার টেরাকোটা শিল্পেও যে ব্রিটিশ স্থাপত্যের প্রভাব পড়েছিল তার প্রমাণ কালনা রাজবাড়ি চত্বরের এই রূপেশ্বর শিবের মন্দির। কালনা শহরের রাস্তাঘাট অত্যন্ত সরু এবং গিঞ্জি, তাই সাইট সিইং এর জন্য টোটো ভাড়া করে নেওয়াই শ্রেয়। আমরা রাজবাড়ি কমপ্লেক্স থেকে বেরিয়ে একটা টোটো করে নিলাম। তো সেই টোটোটা রিজার্ভ করে বাকি যে 8টা পয়েন্ট রয়েছে এখানে, যে মন্দিরগুলো রয়েছে, মোটামুটি ঘন্টাখানেক হয়তো 1 ঘন্টা হয়তো সময় ম্যাক্সিমাম লাগবে। তো সেগুলো দেখে নেব। তো প্রথমে যেটা যাচ্ছি সেটা হচ্ছে পাতালগঙ্গা, এবং এটার একটা সিগনিফিকেন্স হচ্ছে এটাই যে এখানে যিনি আর কি সাধক ছিলেন, কি নামটা বললেন? ভগবান দাস বাবাজি। এই আমাদের টোটো যে দাদা উনি আর কি বললেন যে সেই ভগবান দাস বাবাজি আর কি বৃদ্ধকালে যখন তিনি গঙ্গায় যেতে পারতেন না, তখন তিনি মা গঙ্গার কাছে প্রার্থনা করেন যে আমি তো আর যেতে পারছি না গঙ্গায়, তো তোমরা মানে আমি আর এইভাবে আমি কি অসুচি হয়ে যাচ্ছে, আমি কি করে পুজো দেব। তখন গঙ্গা বলা হয় যে নিজে তার বাড়ির তলা দিয়ে প্রবাহিত হয়েছেন। সেই গঙ্গাটা কি আজও এক্সিস্ট করে, সেটাই আমরা দেখতে যাব। এখনও সেখানে জোয়ার ভাটা হয়, তো সেটাই আমরা এখন দেখতে যাব। চটি খুললাম, প্রবেশ করছি। পাতালগঙ্গা নামে পরিচিত হলেও এই বাড়িটির নাম ব্রহ্মবাড়ি আশ্রম। ভগবান দাসের ইষ্ট দেবতা ছিলেন রাধা গোবিন্দ। তার বিগ্রহ আপনারা শুরুতেই দেখে নিতে পারবেন। ভগবান দাস বাবাজির প্রার্থনা শুনে তার ইষ্ট দেবতা তার মনোকামনা পূর্ণ করেন। ঠিক এই জায়গাটা থেকেই মাটি ফুঁড়ে ভাগীরথীর জল প্রবেশ করে এই বাড়ির অন্দরে। পরবর্তীকালে বর্ধমানের রাজাদের আনুকূল্যে তৈরি হয় এখানে এই পাতকুয়া। 1870 খ্রিস্টাব্দে এই বাড়িতেই পায়ের ধুলো পড়েছিল শ্রী রামকৃষ্ণদেবের। এবার আমরা প্রবেশ করছি অনন্ত বাসুদেব মন্দিরে। এটিও এই অঞ্চলের অত্যন্ত প্রাচীন একটি মন্দির। 1754 সালে রাজা তিলকচাঁদ এই মন্দিরটি নির্মাণ করেন। গর্ভগৃহে কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত অনন্ত বাসুদেবের মূর্তি বিরাজ করছেন। এবার আমরা যাত্রা শুরু করলাম সিদ্ধেশ্বরী অম্বিকা মাতার মন্দিরের উদ্দেশ্যে। বলা হয় ঋষি অম্বরীশ আনুমানিক 688 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেন। জোর শ্রেণীর এই মন্দিরে টেরাকোটার কাজ আজ প্রায় অবলুপ্ত। মূল মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠান করছেন দেবী অম্বিকা, তবে তার নাম থেকেই এই শহরের নামকরণ কিনা তা নিয়ে মতভেদ রয়েছে। এই মুহূর্তে দর্শন করলাম সেটা হচ্ছে অম্বিকা কালীমাতার মন্দির, এবং এই অম্বিকা কালীমাতার মন্দির যেটা বলা হয় সেটা হচ্ছে যে এই কালনা চত্বরের সবথেকে প্রাচীনতম মন্দির। ইভেন বলা হয় রাজবাড়ি তৈরি হওয়ার আগে এই মন্দিরের প্রতিষ্ঠাতা, এবং এই অম্বিকা কালনা মানে অম্বিকা মাতার মন্দির থেকেই, অম্বিকা মাতার নাম থেকেই কিন্তু এই অম্বিকা কালনার নামকরণ। তো ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্লেস, আপনারা এলে এখানে অবশ্যই আসবেন। আমরা এখন এসে পৌঁছলাম গোপালজির মন্দিরের সামনে। 1766 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মিত হয়। অদ্ভুতভাবে টেরাকোটার ফলকে উঠে এসেছে ইংরেজদের সঙ্গে বঙ্গ রমণীদের সম্পর্কের ইতিহাসও। এখন এসে পৌঁছেছি গোপালজিউর মন্দিরে, এবং মানে যেটা আপনাদেরকে আগেই বলছিলাম যে এই কালনা চত্বরে এরকম 3টে পঞ্চবিংশতি চূড় বিশিষ্ট মন্দির রয়েছে। তার মধ্যে এই গোপালজিউর মন্দির কিন্তু মাত্র একটি, এবং সেইটাই হচ্ছে এই মন্দিরটি। আপনারা দেখে বুঝতেই পারছেন, উপরের দিকে দাদাকে একটু বলবো আমি প্যান করতে। 3টি ধাপে মোট 25টা চূড়া এখান থেকে স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। মা কালীর উপাসক ভবা পাগলার গান আপনারা অনেকেই শুনেছেন। এখানে এলে তার আশ্রমটিও ঘুরে দেখতে পারেন। মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে গুরুদাস বন্দ্যোপাধ্যায় অনেকের সাথেই পরিচয় ছিল এই ভবা পাগলার। এই আশ্রমেই ভবা পাগলার একটি মর্মর মূর্তিও স্থাপিত হয়েছে। মন্দিরের পাশেই রয়েছে এই মহান সাধকের সমাধিস্থল। আমরা ভবা পাগলার মন্দির দর্শন করে এলাম আর কি, এবং তার ব্যবহৃত জিনিসপত্র অনেক কিছু রয়েছে এখানে দেখার। এবং এখানে একটা দুপুরবেলা ভোগেরও ব্যবস্থা আছে, যেটা কিন্তু আপনাদের সকালবেলা 11টার মধ্যে এখানে এসে 70 টাকা দিয়ে পার হেড একটা কুপন আপনাদের কিনতে হবে। এবং এখানকার বেশিরভাগ মন্দিরে এই ভোগের ব্যবস্থা আছে। আর মন্দিরে ভোগদানের পরে মন্দির কিন্তু দুপুরবেলা বন্ধ হয়ে যায়, এবং সেটা আবার রিওপেন হয় 4:30। তো যারা প্ল্যান করছেন তারা কিন্তু এই টাইমগুলো মাথায় রাখবেন। আমাদের পরবর্তী গন্তব্য ছিল মহাপ্রভুর সুবল সখা গৌরীদাস পণ্ডিত নির্মিত মহাপ্রভু মন্দির। ঘড়িতে সময় সন্ধ্যে 6টা, আর আমরা এখন এসে উপস্থিত হয়েছি শ্রী শ্রী মহাপ্রভুর মন্দিরে। এবং এই মন্দিরে আমরা যখন দর্শন করতে যাব সেটাকে বলা হয় ঝলক দর্শন। মহাপ্রভুর বিগ্রহ রয়েছে, ও সেটার একটা ঝলক দর্শন, মানে এক ঝলকে আপনাদের দর্শন করতে হবে। তো এই ভিতরে যাব, ভিতরে ফটোগ্রাফি কমপ্লিটলি প্রহিবিটেড। তো ভিতরে কি হচ্ছে সেটা দেখাতে পারবো না। কেন এই ঝলক দর্শন, তার পুরো মানে বৃত্তান্তটা সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। নীলাচলে যাওয়ার আগে গৌরনীতাই এই মন্দিরে আসেন। গৌরীদাস পণ্ডিত তাদের দেখা মাত্র মূল বিগ্রহকে ভুলে গিয়ে তাদের যত্নার্থী শুরু করে।
তাই দেখে মহাপ্রভু নির্দেশ দেন ভক্তেরা যেন এই বিগ্রহ এক ঝলকই দেখতে পান, না হলে যে ভক্ত অধিক ভালোবাসবে বিগ্রহ তার সাথেই চলে যাবে। এর পাশেই রয়েছে একটি তেঁতুল গাছ, যেখানে গৌরীদাস পণ্ডিতের সাথে মহাপ্রভুর প্রথম সাক্ষাৎ হয় এবং সেই সাক্ষাতের চিহ্নস্বরূপ পাথরের উপর মহাপ্রভুর এই পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। অনুমান করা হয় এই তেঁতুল গাছটি প্রায় 500 বছর পুরনো, যা মহাপ্রভুর বিশ্রামস্থল হিসেবে পরিচিত। মহাপ্রভু মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রী শ্যামসুন্দর মন্দির। ঘড়িতে সময় প্রায় সন্ধে 6:15। আমরা 5:15 শুরু করেছিলাম রাজবাড়ি কমপ্লেক্সের সামনে থেকে এবং এখানে দর্শন কমপ্লিট করছি। তো এখানে শ্যামসুন্দর মন্দিরে এসেছি, যেটাকে বলা হয় নিত্যানন্দ প্রভুর শ্বশুরবাড়ি, এবং এখানেই তার রয়েছে বিবাহস্থল। তো সেই বিবাহস্থল এবং শ্বশুরবাড়ির বাদবাকি সমস্ত জায়গাগুলো ঘুরে দেখবো, আপনাদের দেখাবো। যদিও লাইট অনেকটা কমে গেছে, চেষ্টা করব যতটা ন্যাচারাল লাইটে দেখানো আপনাদের জন্য সম্ভব পুরোটাই। তো চলুন ভিতরে যাওয়া যাক। মূল মন্দিরের ভিতরে রয়েছে শ্যামসুন্দরের বিগ্রহ, আর তার সামনে রয়েছে এই নাট মন্দির। এর ঠিক অপর দিকেই রয়েছে একটি কুলতলা, এবং সেই কুলতলাতেই রয়েছে নিত্যানন্দ প্রভুর বিবাহস্থল। সূর্যদাস পণ্ডিতের দুই কন্যা জাহ্নবী এবং বসুধার সাথে মহাপ্রভুর প্রিয়তম পাত্র নিত্যানন্দ প্রভুর বিবাহ সম্পন্ন হয় এই প্রস্তরখণ্ডের উপরে। ফেরার পথে মা অম্বিকা সুইটসের মাখা সন্দেশ আর ছানার মুরগি কিনতে ভুলবেন না। আমরা আবার পুরো সাইট সিইং করে ফিরে এলাম হচ্ছে সেই 108 শিব মন্দিরের সামনে, যেটা কালনার সব থেকে প্রসিদ্ধ জায়গা। এখন ঘড়িতে সময় প্রায় 6:30। আমরা শুরু করেছিলাম এখানে অ্যাপ্রক্সিমেটলি 5:15 নাগাদ। অর্থাৎ এই যে 8টা মন্দির রয়েছে সেগুলো ঘুরে দেখতে আপনাদের সময় লাগবে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে। একটা খুব ইম্পর্টেন্ট বিষয় এই কালনা সফরের ব্যাপারে, সেটা হচ্ছে যে এই সব মন্দিরগুলো, সাইট সিইং এর যে মন্দিরগুলো, এগুলো কিন্তু দুপুরবেলা 12:30 থেকে 4:30 অবধি অন অ্যান অ্যাভারেজ সবকটা মন্দিরই বন্ধ থাকে। তাহলে আপনাদেরকে যখন প্ল্যান করতে হবে, এটা এইভাবে প্ল্যান করতে হবে যে আপনারা রাজবাড়ি আর 108 শিব মন্দির, যেটা সারাদিন খোলা থাকে সন্ধ্যে 7টা 7:30 পর্যন্ত, তাহলে আপনাদেরকে প্ল্যান করতে হবে আইদার ইন দ্য মর্নিং, মানে আপনারা সকালবেলা এগুলো করলেন, করে মানে সাইট সিইংটা করলেন, করে রাজবাড়ি এবং এইটা দুপুরবেলা করলেন যখন অন্য মন্দিরগুলো বন্ধ থাকবে, অথবা আপনারা প্রথমে এখানে চলে এলেন দুপুরের দিকে, যেটা আমরা করেছি। দুপুরের দিকে এগুলো এখানে ঘুরেছি রাজবাড়ি এবং 108 শিব মন্দির, এবং লাঞ্চ টাঞ্চ করে ফাইনালি এখান থেকে আমরা গেছিলাম সাইট সিইং এ। তো আমরা এইটা টোটালটা আমরা কমপ্লিট করলাম মোটামুটি ওভারঅল 4 ঘন্টা সময়ের মধ্যে। এটা যথেষ্ট কালনা সফরের জন্য। শুধু দুপুরের ওই টাইমটা মেনটেন করে আপনারা চলে আসবেন। আর যে টোটোটি করে আমরা এই পুরো 8টা পয়েন্ট আমরা ঘুরলাম, তার মানে চার্জ ছিল হচ্ছে 300 টাকা দুজনের জন্য। তারা 300 টাকা চার্জ নিয়েছিল এই পুরোটা ঘুরিয়ে দেখানোর জন্য। তো আমার মনে হয় কলকাতার সামনাসামনির মধ্যে এরকম একটা ভালো হিস্টোরিক্যাল প্লেস এবং এরকম একটা টেম্পল সিটি, যেখানে এতগুলো মন্দির এবং এত পুরাতত্ত্বের জিনিসপত্র রয়েছে, একদিনের সফরে আপনাদের আইটিনারিতে অ্যাড করতেই পারে। আমি রাজীব। আমি রাজা। আর আপনারা দেখছেন গ্লোব টটার ইউটিউব চ্যানেল। আমরা ঘুরে বেড়াচ্ছি কালনাতে এবং সেখানকার ভিডিও তুলে আপলোড করছি এই চ্যানেলে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরের কোনো ভিডিওতে।